হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়। একদম ঠিক আছে। নমস্কার, এক্সপ্রেস অনলাইনের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ এই অনুষ্ঠানে আমার সঙ্গে দুর্গাপুরের বিশিষ্ট সাংবাদিক এবং আমাদের সহকর্মী ভাই সঞ্জয় দে আমাদের সঙ্গে আছে। নামটা ভুলে যাচ্ছিলাম। সঞ্জয় দে আমাদের সঙ্গে আছে। আমরা আজকে আলোচনা করব। সঞ্জয়, তোমাকে এক্সপ্রেস পরিবারের তরফ থেকে একবার স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে বেশ কয়েকদিন ধরে, যেদিন থেকে মুখ্যমন্ত্রী সরাসরি বলেছেন মানে জমি দখল, সরকারি জমি দখল নিয়ে ভর্ৎসনা করেছেন সরকারি অধিকারীদের এবং তাদের দলের ওনার দলের নেতাদের, তবে থেকে বিভিন্ন জায়গায় উচ্ছেদ হচ্ছে। আমরা উচ্ছেদের অনেক খবর পাচ্ছি। দুর্গাপুরও এর থেকে বাদ নেই। দুর্গাপুর আমার মনে হয় পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষের মধ্যে একটা দুটো শহর, দুর্গাপুর এবং চণ্ডীগড়, এই শহরগুলোকে বলা হয় প্ল্যান্ড সিটি। এরা মানে ইংরেজদের সময় থেকে যখন ইস্পাত কারখানা এখানে হচ্ছিল, গোটা শহরটাকে খুব সুন্দর করে প্ল্যানিং করে এটাকে করা হয়েছিল। তারপরে এই শহরে মানে এমন সিস্টেমে শহরটাকে ডেভেলপ করা হয়েছে যে এর নজির কিন্তু চণ্ডীগড় ছাড়া আর কিন্তু ভারতবর্ষে নেই। সেই শহরে যখন আমরা বেরোচ্ছি, আমাদের তো জন্ম এখানে, আমরা যখন তাকাচ্ছি চারদিকে, তখন দেখছি যে যেভাবে ইনক্রোচমেন্ট হয়েছে, যেভাবে জবরদখল হয়েছে সরকারি জমিকে মানে দখল করে কিছু লোক দিনের পর দিন ব্যবসা করে যাচ্ছে এবং এখন সেটা উচ্ছেদ করে এই বর্ষার সময় উচ্ছেদ হচ্ছে। তুমি গোটা ব্যাপারটাকে কিভাবে দেখছো, এই উচ্ছেদটা এবং এই যে দখলটা, এটার ব্যাখ্যা তুমি যেহেতু ফিল্ডে কাজ করো, তোমার কাছে কি ফিডব্যাক আছে? দেখুন, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তৈরির পরে যখন এই মানে স্টিল টাউনশিপ বা এই শহরটা গড়ে উঠলো না, এটা এত সুন্দর একটা প্ল্যান মাফিক তৈরি করা হয়েছিল যে এখানে খুব জোরেও যদি মানে আপনার ধরুন 4-5 ঘন্টা ধরে বৃষ্টি হয়, কয়েক ঘন্টা, 1-1.5 থেকে 2 ঘন্টার মধ্যে পরিষ্কার হয়ে যেত। এত সুন্দর তার নিকাশি ব্যবস্থা, এত সুন্দর তার রাস্তাঘাট ছিল। কিন্তু আজকে মানে সেই শহরটার অবস্থা দেখলে লজ্জা লাগে, যেহেতু আমি এই শহরের বাসিন্দা, এখানেই আমার জন্ম, যে আজকে ছোট ছোট গলিতে পর্যন্ত জল জমে যাচ্ছে। বড় রাস্তায় তো জমছে, ছোট ছোট গলিতে জমছে। তার অন্যতম কারণ হচ্ছে দখলদারি। রাস্তার উপরে নিকাশি নালা যেগুলো ছিল, দুধারে এত চওড়া ড্রেন বা কোথাও ছোট ড্রেন, সেগুলো সব অধিকাংশ বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধ করে তার উপরে আপনার দোকান হয়েছে, কোথাও কোথাও মানে ঠেলা লাগিয়ে দেওয়া হয়েছে। তাহলে জলটা যাবে কোথায়? তারপরে রাস্তাঘাটে আমি যখন বেরোচ্ছি, আমি রাস্তাটাতে বাইক নিয়ে যাচ্ছি বা কার নিয়ে যাচ্ছি, হতে পারে সামনে থেকে আরেকটা গাড়ি আসছে, আমাকে একটু সাইড দিতে হতে পারে। সাইডে নামার কোনো আমার জায়গা নেই, কোনো একটা গাড়ি যে নামবে তার কোনো জায়গা নেই। সেখানে ফুটপাতে সব মানে দোকান দখল করে বসে আছে। কেউ দোকানটা করেছে রাস্তা থেকে 10 ফুট দূরে, সামনে একটা টিনের শেড নামিয়ে দিয়েছে, তারপরে একটা কংক্রিটের চাতাল রাস্তা পর্যন্ত ঠেকিয়ে দিয়েছে। এবার নামবে কোথায়? সেখানে জিনিসপত্র সাজিয়ে রেখেছে। গাড়িটা নিয়ে আপনি যাবেন কোন দিক দিয়ে? শহরটার একটা মানে সুন্দর শহরটাকে একদম বিশ্রী করে রেখে দিয়েছে। কিন্তু এইটা যদি তুমি বলো, তাহলে
এই যে স্খলনটা, এই যে ডেটোরিয়েশনটা, এই যে শহরের যে জবরদখলটাকে, এটাকে তো এক সময় দুর্গাপুর নোটিফাইড এরিয়া অথরিটি ছিল এবং সিপিএমের জামানাতে ভোটের রাজনীতির জন্য এইটাকে প্রশ্রয় দেওয়া হয়েছিল, বা এই দখলদারি হোক। শুরুটা কিন্তু তাদের সময়, শুরুটা তাদের সময় হয়েছিল। তাদের সময়টা কি ছিল যে এটা ধরুন আমার আত্মীয় বা আপনার আত্মীয়কে XYZ কারু, যে আমার অমুক ভাইটা গ্রামে থাকে, সে কোনো কাজ নেই, এখানে এসছে একটা দোকান করবে, ঠিক আছে একটা দোকান কর বাবু, ওই জায়গায় করবে। তার কাছ থেকে কিন্তু মান্থলি হিসেবে একটা পয়সা নেওয়া হতো না, এটা বসেছে একটা গরিব ছেলে, চলো কাজ করে খাচ্ছে, এটা সেই সময় ছিল। কিন্তু শেষের দিকে, ওদের শেষের দিকে কিছু কিছু লোক, ওদেরও হ্যাঁ তাদের কাছ থেকে একটা বসানোর জন্য, হ্যাঁ তারপরে যখন পরিবর্তনটা হলো, পরিবর্তনের পর এটা রীতিমতো একটা মানে পেশাতে পরিণত হয়ে গেল। সে ডিএসপির কোয়ার্টার বলুন, ডিপিএল এর কোয়ার্টার বলুন, এমএমসির কোয়ার্টার বলুন, এবং রাস্তার ধারে জমি বলুন, যেখানে কেউ জমি মানে একটা দোকান করতে যাবে, তার কাছ থেকে মোটা টাকা প্রথমে চাঁদা দেয়, তারপর প্রত্যেক মাসে একটা মাসোহারা। তোমার বোধহয় মনে আছে দুর্গাপুরে যখন এই পরিবর্তনের সরকার প্রথমবার এলো এবং কর্পোরেশনে যখন অপূর্ব মুখার্জি ছিলেন মেয়র, তখন কিন্তু বেনাচেটির 2 কাউন্সিলরের বিরুদ্ধেও এই অভিযোগ ছিল যে তারা কি নাম হচ্ছে ফ্ল্যাট বিক্রি করতে গেলেও টাকা লাগতো, ফ্ল্যাট কিনতে গেলেও টাকা লাগতো। ওই শ্রীনগর পল্লী, অমুক পল্লী, তমুক পল্লীতে এক্সটোরশনটা চরম সীমায় পৌঁছেছিল এবং এইটার জন্যে তখনকার যিনি মেয়র ছিলেন তিনি একজন রাজনৈতিক ব্যক্তি এবং মানে মানে ভালো, ওনার একটা পেডিগ্রির লোক, উনি রাজনৈতিক একটা খানদান ওনার, যেটা হচ্ছে আনন্দবাবুর খানদান, কিন্তু তাতেও কিন্তু এই অভিযোগটা ছিল যে ওনার সংরক্ষণেই এই দুজন কাউন্সিলর কিন্তু তোলাবাজিটা চরম পর্যায়ে করেছিল, তার কাছে অভিযোগ করা হয়েছিল, যে এই রকম হয়েছে সিটি সেন্টার চত্বরে। এবং তারপরে সিটি সেন্টারে আমরা দেখেছি একজন ঝুটিধারী লোক, মানে এত বড় বড় চুলিয়ে ঠেকা নিয়ে লোকগুলোকে বসিয়েছে। এবং তুমি যে সব থেকে বড় কথাটা তুললে, সে কথাটা হচ্ছে যে সিপিএম এর জামানাতে ধরো তাদের কোনো পূর্ববঙ্গ থেকে লোক এসছে, গ্রামের থেকে লোক এসছে, ছেলেগুলো করে খাবে বলে হয়তো তারা কোনো জায়গা সরকারি জমি দখল করে সেইখানে বসে তারা ব্যবসা করেছে, হকিং করছে, কিছু একটা দোকান করছে, কিন্তু ওইটা সংস্থাগতভাবে কিন্তু সিন্ডিকেট তৈরি করে হয়নি, ছিল না। কিন্তু এই পরের জামানাতে এইটাকে সংস্থাগতভাবে তোলাবাজি শুরু করে দেওয়া হলো এবং বেনাচিটি বাজারে তো অবাক বিষয় যে কিছু কিছু মানে লোক ওই শাসক দলের ঝান্ডাটা ধরে বা উত্তরীয়টা গলায় লাগিয়ে এটাকে পেশা বানিয়ে ফেললো। পেশা মানে কি, রাত্রেবেলা সন্ধে হচ্ছে, প্রথমে শুরু করলো এক কেজি মুরগি পাঠা, তারপরে একটা বোতল পাঠা, তারপরে এইটা হতে হতে এইখানেই একটা বিগ বাজারের পাশে একটা ক্লাব আছে, ওইখানে একটা হাফ প্যান্ট পরে মোটা সোটা লোক ঘুরে বেড়ায়, সেই লোকটা নামটা আমি বলতে আমার আইডিয়া নেই, তবে সবাই জানে। ওই লোকটা পুরো ওই অঞ্চলটাতে তোলাবাজিটাকে ত্রাস করে। আমার বক্তব্য হচ্ছে যে আজকে যে উচ্ছেদগুলো হচ্ছে, এই উচ্ছেদটা করার প্রয়োজন কেন আসছে? এরা কাদের সংরক্ষণে এতদিন ছিল? তাদের কি শাস্তি হলো? তাদের নিয়ে আলোচনা হচ্ছে না কেন? এটাই হচ্ছে সবথেকে বড় সমস্যা। যারা এদেরকে বসালো, কেউ তো রাতারাতি এসে সিটি সেন্টারে বিগ বাজারের সামনে রাস্তাটা দখল করেনি, এদের তো কেউ তো প্রচন্ডভাবে মদত দিয়েছে। সেই মদতদাতারা কারা? তাদেরকে সবাই জানে। নট অনলি দ্যাট, তোমার টাউনশিপের আশেপাশে যে বস্তিগুলো আছে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে 1.5 লাখ 2 লাখ 3 লাখ টাকা করে কাঠা একজন বিক্রি করেছে, জেসি বসে বিক্রি করেছে। এবং যখন
টাকা নিয়ে বসিয়েছে, তারপরে তারা কানেকশন পেয়েছে, রাস্তাঘাট পেয়েছে, জল পেয়েছে, এবং যখন দুর্গাপুর স্টিল প্ল্যান্ট উচ্ছেদ করতে যাচ্ছে তখন এই লোকগুলো তাদের পাশে নৈতিকভাবে দাঁড়াচ্ছে না, এবং তাদের পয়সাও গেল, তাদের ঘরও ডিএসপি ভেঙে দিচ্ছে, অথচ কোনো প্রতিবাদ হচ্ছে না। তাহলে বারবার এই লোকগুলো কিছুদিনের জন্য এই আইওয়াসটা যেটা এটা কি হচ্ছে যে একবার করে ভেঙে দিচ্ছে, ভেঙে দেওয়ার পরে এই যাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে তাদের তো আর প্রতিবাদের খুব একটা বড় ক্ষমতা নেই, তাদের পিছনে কেউ যখন দাঁড়াচ্ছে তখন তারা গিয়ে রাস্তায় নামছে, কখনো এডিডি এর সামনে এসে বিক্ষোভ করছে, তারা তো সংঘবদ্ধ হতে পারছে না। এবার সেই সুযোগটা নিয়ে কি করছে, যারা এদেরকে বসাচ্ছিল তারা এবার সামনে আবার চলে আসছে যে ঠিক আছে এত দাও আমি ম্যানেজ করে দিচ্ছি ওকে বলে আবার বসিয়ে দিচ্ছে। এরা ব্যবসায় পরিণত হয়ে গেছে, এরা একবার করে উচ্ছেদ হবে, আবার তাদেরকে বসানো হবে, তার বিনিময়ে আবার পয়সা না। এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে, তুমি হয়তো এটাকে নোটিস করেছো কি করোনি জানি না, মানে লাস্ট মানে এই যে বর্ষাকালের আগে গোটা সিটি সেন্টার চত্বরে এডিডিএ গোটাটা ডিমোলিশন করলো, করে তারা বৈধভাবে এমন একটা লোককে টেন্ডার দিল যে লোকটা এখন ধরে নিয়েছে যে সিটি সেন্টারে এই জমির ওর মালিকানা, এবং যারা যারা ব্যবসা করছিল তাদের কাছ থেকে লিগালি বলছে আমার তোলাবাজি করার অধিকার আছে। এই সিস্টেমটা তো আমি এটা যখন তাপস ব্যানার্জি এডিডিএ চেয়ারম্যান ছিলেন তাকে বললাম যে আপনি উচ্ছেদ করেছেন খুব ভালো কথা, সামনে আপনি লোহার রেলিংও দিয়ে দিলেন পার্কিং এর জন্য, কিন্তু সেই পার্কিংটা যাকে দিলেন সেই লোকটাই তো এবার হকার বসি তোলাবাজি শুরু করেছে। তাপসদা বলছে এটা তো আমার জানা ছিল না, যখন বলে দিলাম প্রুফ দিলাম যে এরকম ব্যাপার, তাপসদা একদিন বললেন যে নিজেও দেখলেন যে হ্যাঁ সত্যি রেলিং এর সামনেই আবার দোকান সব লেগে গেছে। তো তাহলে ওই লোকটা টেন্ডারটা ক্যান্সেল হলো না? ওটা বলা হয়েছিল, ওটা বলা হয়েছিল। কত বড় মাফিয়া তুমি ভাবো, মানে কত এদের সেটিং, মানে যত জোর জবরদস্তি গরিব লোকেদের উপরে একদমই। মানে আপনি এই ক্ষুদিরাম স্ট্যাচু, সিটি সেন্টার বাস স্ট্যান্ড থেকে বেরিয়ে যখন ক্ষুদিরাম স্ট্যাচু, তার পাশে অনেকটা জমি সেই রেলিং দিয়ে রেখে দিয়েছে, দিয়ে ওটা লেখা আছে স্ট্যান্ড ফর এডিডিএ, সাইকেল স্ট্যান্ড ফর এডিডিএ। সেখানে এখন গিয়ে দেখা যাচ্ছে স্ট্যান্ড তো দূর, ওখানে এখন পুরোনো গাড়ি কেনা বেচার ব্যবসা চলছে। তাহলে ওই ব্যবসা করার জন্য তো ওই জায়গাটা বরাদ্দ নয়, ওটা তো গাড়ি স্ট্যান্ডের জন্য, পার্কিং এর জন্য। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে লোকটা এই টেন্ডারটা পেয়েছে সে মানে ডিভিসি মোড়ে সবথেকে বেশি এডিডিএ জমি দখল করে বসে নিজের অফিস করছে, এবং তার পার্টনাররা ওখানে বিল্ডারে কাজ করছে। তাহলে এই যে দ্বিচারিতাটা এডিডিএর, এটাকে তুমি কিভাবে ব্যাখ্যা করছো বা মানুষের মধ্যে এটা কি প্রতিক্রিয়া? এটা তো একবারই দ্বিচারিতা যে একটা যাকে আমি টেন্ডার দিচ্ছি শহরে গাড়ি পার্কিং বা সৌন্দর্যের জন্য যা কিছু দিচ্ছি, তো সেই লোকটাই অবৈধভাবে দখল করে বসে আছে সরকারি জায়গা, তাকে কেন উচ্ছেদ করব না আমরা? এটা তো আগে করা উচিত, কিন্তু জানি না এখন যিনি চেয়ারম্যান হয়েছেন কি, তাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে এই ব্যাপারগুলো আপনি কেন স্টেপ নিচ্ছেন না। একতরফা আপনি যেটা খুব সাধারণ একদম হকার তাদেরকে উচ্ছেদ করলেন, ডিসি হলের সামনে সরকারি জমি দখল করে পুরনো গাড়ি কেনা বেচা, আরো কবিগুরু পুরো রোডটাতে, তারপরে আপনার অবনীন্দ্রনাথ বিথি। আমরা এটা নিয়ে সেদিনকেও তুমি এসেছিলে, আমরা আলোচনা করছিলাম যে এই যে সমস্ত মানে কি নাম হচ্ছে যে বেঙ্গল অম্বুজা থেকে শুরু করে সেল কোঅপারেটিভ থেকে শুরু করে সিটি সেন্টারে যত আবাসন এবং বিশেষ করে বেনাচেটির যত আবাসন আছে, কর্পোরেশন এবং এডিডিএ লোকেদের মানে একটা নেক্সাসে তুমি বলতে পারো যে একদম কি বলে ওটাকে রেসিডেন্সিয়াল জায়গাতে পুরো কমার্শিয়ালি ইউজ করা হচ্ছে, প্রতিবেশী পাল্টে যাচ্ছে, পাড়ার মধ্যে প্রাইভেসি শেষ হয়ে যাচ্ছে। এটা এখন সিটি সেন্টারের বুকে সবথেকে বড় সমস্যা। এটা গ্যারেজ হলো, সেখানে একটা বাইরের লোক এসে ব্যবসা করছে, কিছু বোঝাই যাচ্ছে না যে তার কমার্শিয়াল আছে কি কমার্শিয়াল। যাদের বাড়ি রাস্তার ধারে তারা তো প্রায় প্রত্যেকটাই বাড়ির সামনে একটা করে গ্যারেজ সেখানে করছে, প্রথমে গাড়ি রাখছে, তারপরে পরের দিন কিছুদিন পর ওখানে একটা দোকান হয়ে যাচ্ছে। এখন তো হয় রাস্তার ধারে গেলে পরে খাবারের দোকান, ক্যাফে, নাহলে বুটিক একটা করে দিচ্ছে। এরা প্রত্যেকটা প্লট হচ্ছে রেসিডেন্সিয়াল, সেখানে কমার্শিয়াল হচ্ছে কি করে? কমার্শিয়ালে তো ন্যূনতম পরিকাঠামো নেই, কিচ্ছু নেই, পার্কিং নেই। সেই গাড়ি পার্কিং, ওখানে সব দোকানে যারা খাবার খেতে আসছে বা দোকানে আসছে তারা
গাড়িগুলো রাখছে রাস্তার উপরে, সাধারণ মানুষের চলাফেরার অসুবিধা হচ্ছে। এগুলোকে পুরসভাকে যখনই বলা হচ্ছে যে ভাই কমার্শিয়াল রেসিডেন্সিয়ালকে কমার্শিয়াল করলে কিভাবে, কোনো পরিকাঠামো ন্যূনতম পরিকাঠামো না দেখে কি করে হলো, কোনো উত্তর নেই তাদের কাছে, তাদের কাছে কোনো জবাব নেই। এইভাবে মানে পুরসভা বলুন আর এডিডিএ বলুন, এদের উদাসীনতাতে, কিছুটা উদাসীনতাই বলবো। আমি একটা জিনিস যখন পারমিশন দেবো আমি তো দেখে দেবো। এই যে ডক্টরস কলোনির এখানে একের পর এক রেস্তোরাঁ তৈরি হয়ে গেল, ফুটপাতের উপর গিয়ে সব পার্কিং করছে, গাড়ি রাখছে, পাশে কোর্ট তৈরি হচ্ছে। আগামী দিনে তো আরো ভিড় বাড়বে, আগামী দিনে তো আরো ভিড় বাড়বে। তো তখন এই লোকগুলো রাস্তা দিয়ে হাঁটবে কোথায়? চওড়া রাস্তা চওড়া হচ্ছে না, যতটা জায়গা নেই, তাহলে এবার তখন কি হবে? এই ভিড়টা সামলাবে কি করে? আমি কেন রেসিডেন্সিয়াল একটা প্লটকে আমি যখন কমার্শিয়াল কনভার্ট করছি তখন তো আমি দেখে করব যে আমার রাস্তাটা কতটা চওড়া আছে, সেখানে গাড়ি পার্কিং এর কি সুবিধা আছে, এগুলো দেখবো। তারপরে ওখানে তো সবাই তো আর কমার্শিয়াল করে দিচ্ছে না, কিছু তো রেসিডেন্সিয়ালও আছে, তাদের সেই পরিবারটারও তো অসুবিধা হতে পারে। এই প্রশ্নটাকে বিষ্ণু আমি এটাকে এইভাবে কনক্লুড করি যে সিটি সেন্টার বা টাউনশিপ বা আশেপাশে যে উচ্ছেদ হচ্ছে সেই উচ্ছেদ নিয়ে অনেক কিন্তু এখনো প্রশ্ন আছে। উচ্ছেদ যারা করছে ভালো কথা, তারা কি এইবারে দায়িত্ব নেবে যে আবার তারা ওইখানে সেই জমিটা আবার দখল হবে না, তার জন্য কি পরিকল্পনা এবার যেটা করেছে? এবং আজকে সকালবেলা আমরা একটা জিনিস জানতে পারলাম যে এই যে তোমার ধরো এই যে তোমার এই যে আমাদের ভগৎ সিং মোড়ের কাছে যে 200 দোকান আছে, সেই দোকানগুলোর আজকে লাস্ট ডেট ছিল, কাল থেকে নাকি জেসিপি লাগাবে। ওইখানে একজন পরিচিত আমার দোকানদার আমাকে ফোন করেছিল, বলছে যে আমরা দোকানটা আজকে সরিয়ে নিচ্ছি, কালকে ডোজার দিয়ে ভেঙে দেবে। তো আমি বললাম যে আপনার তাহলে ব্যবসা বন্ধ? বলে না, ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে না, 20 ফিট শুধু ছাড়তে বলছে, বাকিটা আমার দোকানটা অ্যাজ ইট ইজ আছে। এই উচ্ছেদের কি ব্যাখ্যা তোমার? না, এটা ডিএসপি যেটা ভগৎ সিং এর করেছে, ভগৎ সিং এর দোকানগুলো একদম সব রাস্তা ঘেঁষে চলে এসেছিল, যাতায়াতের অসুবিধা হচ্ছিল। ডিএসপি বলেছে ভাই তুমি ব্যবসা করো, কোনো অসুবিধা নেই, কিন্তু রাস্তাটা ছাড়তে হবে, মানুষ যাতায়াত করতে দাও। তাহলে ডিএসপি ওটা স্টল বানিয়ে লিগ্যাল করে দিচ্ছে না কেন? ডিএসপি স্টল বানিয়ে সেটা এখন হয়তো ডিএসপি কাছে করেছে, টাউনশিপে করেছে হয়তো, কিন্তু করবে স্টলটা যে করবে, ধরুন আজকে লিস্ট করে নিয়ে যাচ্ছে যে 100টা হকার আছে, আমি 100টা হকারের জন্য স্টল করে নিয়ে যাবো, কিন্তু তারপরে কেউ গ্যারেন্টি দিতে পারছে না, যাদেরকে স্টল করে দিচ্ছে তারাই গ্যারেন্টি দিতে পারছে না যে এরপরে 100টা পরে 101টা হবে না, আবার নতুন করে পয়সা নিয়ে আবার সব বসানো শুরু হয়ে যাচ্ছে। সমস্যাটা এখানে না, সমস্যাটা এখানে নয়, এটা তুমি যেটা বলছো সেটা হচ্ছে অর্ধ সত্য। পুরো সত্য এটা হচ্ছে যে ধরো ডিএমসির তরফ থেকে বা এডিডি এর তরফ থেকে যে স্টলগুলো করা হচ্ছে সেটাতে আমার কাছে খবর আছে, মানে আমি এটা প্রয়োজন হলে ভবিষ্যতে আমরা এটার উপরে খবর দেখাতেও পারবো যে বেনামিভাবে কয়েকজন কাউন্সিলর 17টা দোকান জংশন মলের পাশে কিনে ইনভেস্ট করে রেখে দিয়েছে। এটা ঠিক জানা নেই, তবে এটা জানি যে যারা স্টল পেয়েছে বিভিন্ন জায়গায় তারা পাচ্ছে না, তাদের মধ্যে অনেকেই কি করেছে, সেই স্টলটা ভাড়া দিয়ে দিয়েছে। সে যেখানে হকারি করতো সেই জায়গাটাতে বসে আছে, নিজের প্রাপ্ত স্টলটা সেটা ভাড়া দিয়ে দিয়েছে। যেমনি আকাশ মানে সোনা তরি ফোরা তরি তৈরি হয়েছিল, আপনি দেখুন তালতলা বস্তি, ওগুলো তো ওখানে তো ঘর তৈরি করে দেওয়া হয়েছে সরকারি। ভয়ঙ্কর অবস্থা হচ্ছে তোমার প্রান্তিকার অবস্থাতে, মানে মোটামুটি আর কিছুদিন হলেই রাস্তাটা বন্ধ হয়ে যাবে। ওই কাঁটার লোহাগুলো আমার মনে হয় এমডির বাড়ি পর্যন্ত চলে আসবে। মানে এইটা নয় যে মানে রাস্তা বন্ধ হয়ে যাবে। ওই কি নাম, ওই শেখ কি ওর নামটা, শহীদের কাঁটার মালগুলো আর কি, আর ওর যে মানে কাবাড়গুলো আমার মনে হচ্ছে আস্তে 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 করে দুর্গাপুর ক্লাব আর ডিএসপি আর মানে মন্ত্রীর বাড়ি পর্যন্ত এখনই না রোখা যায় ওইটা, তাহলে এটা হতে আর বেশি দিন সময় লাগবে না।
তাই একদমই যেভাবে বাইরে থেকে ওখানে এসে বসেছে। দিলীপ অগস্তি যখন মেয়র ছিলেন তখন আমি বলেছিলাম যে এই জায়গাটা আপনি কি করছেন। বাস ওনার্স অ্যাসোসিয়েশনের যারা মালিক আছে তারা বলছে আমরা যখন প্রান্তিকা থেকে বাস নিয়ে ঢোকে চালকরা তারা খুব ভয়ে থাকে যে একদম রাস্তার উপরে একটা যদি দুর্ঘটনা ঘটে যায় পাবলিক এসে সব পুরো স্ট্যান্ডে ঢুকে বাসগুলো ভাঙচুর করে দেয়, তখন আমাদের কে দেখবে। দিলীপ অগস্তি ক্রিমিনাল ড্রেন হয়ে গেছে কিছুটা। দিলীপ অগস্তি বলেছিলেন যে ওই জায়গাটাতে আমার একটা মার্কেট করার পরিকল্পনা আছে, যে ঘোষ মার্কেট যেটা সেখানে মাছ বাজার বা সবজি বাজার আছে ওখানে ভিড় হয়, লোকে ঢুকতে পারে না, তো এইখানে আমি মার্কেট করব, মাল্টি স্টোরেড বিল্ডিং হবে, নিচে পার্কিং, একটা জায়গায় সবজি একটা জায়গায় মাছ, তারপরে দোকান বা অন্য কিছু করব। কিন্তু করতেই পারলেন না, তার কারণ হচ্ছে ওইখান থেকে উচ্ছেদ করতে পারলেন না, এতটাই তাদের প্রভাব, উচ্ছেদই করা গেল না। অনেকবার চেষ্টা করি কিন্তু ওটা হলে পরে আজকে দুর্গাপুরে একটা ভালো জায়গা। এটা আমি তোমাকে আবার একটা কথা বলছি, মানে যে যেটা হচ্ছিল এতদিন সিপিএম এর জামানাতে হচ্ছিল যে ভোটের রাজনীতির জন্য মাইনরিটি কমিউনিটির কিছু লোকেদের মানে অ্যাপিজমেন্টের জন্য হয়তো ওই অঞ্চলটাতে কেউ কিছু বলেনি, কিন্তু এখন ওইটা আর্থিক ব্যাপারটা গিয়ে দাঁড়িয়েছে একদম একদম ওইখান থেকে, মানে এই ধরনের যে জবরদখল হচ্ছে ওইখানে একটা ট্রানজেকশন হচ্ছে প্রত্যেকটি জায়গাতে, সে প্রান্তিকা হোক, সে কি নাম হচ্ছে বিজু পাড়া হোক। শহীদকে আমি নিজে পার্সোনালি জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনি তো ওখানে বসিয়েছেন, শুরুটা তো আপনি করেছিলেন, এখন বলছে যে ভাই আমার কাছে আমি একসময় বসেছি, এটা একদম বাস্তব, অস্বীকার করছে আমি বসেছি, আমি ওখানে ব্যবসা করতাম, কিন্তু এখন আমার পরে এত ছেলে চলে এসছে তারা আমার কথা শুনে না, আমি ওখান থেকে হারিয়ে গেছি। আচ্ছা তাই? হ্যাঁ আমি হারিয়ে গেছি, এখন রাজত্ব চালাচ্ছে অন্য লোক, তারা বাইরে থেকে লোক নিয়ে আসছে। আচ্ছা পুরোটাই হচ্ছে পয়সা বিনিময়। একদিক থেকে এটাও দেখা যাচ্ছে যে এই যে বস্তিগুলো যেগুলো হচ্ছে সেইগুলোতে শুধু মানে ধরে নাও যে সরকারি জমি দখল হচ্ছে না, একটা ল এন্ড অর্ডারেরও প্রবলেম হচ্ছে। চাষি পাড়া ফাঁসি পাড়াতে যে ওইখানে তো আমরা আক্রান্ত হয়েছিলাম যখন ওখানে গন্ডগোল হলো আজ থেকে 2 বছর আগে, থানাতে ওই ফাঁড়িতে ইট পড়ছে, আমরা মানে ওখানে কয়েকজন 6 জন সাংবাদিক ছিলাম, সেই সময় আমরা ওখানে আক্রান্ত, ইট পড়ছে চারিদিক থেকে। রাত্রেবেলায় তখন ডিসি সাহেব যখন উনি এলেন স্পটে, রাউন্ডে বেরোলেন ওখানে, তখন তার সামনে বোমা মেরে দিল, তার পরিস্থিতিটা কোন জায়গায় চলে গেছে। এইটা কিন্তু কেউ ভাবছে না, মানে এইটা নতুন করে কেউ ভাবছে না যে এই সার্ভেলেন্সেরও কোনো ব্যাপার নেই, কিন্তু মানে পুলিশের যে একটা ডিআইবি ডিপার্টমেন্ট ছিল, এই 3 দিন আগে বিপ্লব দা একটা প্রোগ্রাম করে বলছে কোনো সার্ভেলেন্স নেই, এবং কেউ কোনো জিনিস ভোটের জন্য বা এই সিন্ডিকেটের জন্য কিছু বলতে পারছে না। উচ্ছেদ করার ইচ্ছা থাকলেও কোথাও গিয়ে একটা থেমে যাচ্ছে ভোটের রাজনীতির জন্য। না, ভোটটাতে এটা সিপিএম এর জামানা ছিল, এখন ভোট না, এখন হচ্ছে মনিটারি ট্রানজাকশন। ওটা তো একদম মানে বললাম তো আপনার, মানে কিছু ছেলে ওটাকে পেশা বানিয়ে ফেলেছে, সারাদিন কিছু করে না, হ্যাঁ আমি এই শুধু লোকের কাছে তোলা তুলব। আমাদের স্টিল টাউনশিপে ডিএসপির কথা বলছি, ডিএসপির প্রচুর কোয়ার্টার ফাঁকা আছে। আমি নিজে একটা খবর করেছি 5 নম্বর ওয়ার্ডে, 5 নম্বর ওয়ার্ডে প্রায় একজনের কাছে 30টা কোয়ার্টার দখল, একজন, সে বহাল তবিয়তে আছে, কোনো কাজকর্ম করে না, কিছু না, অথচ বহাল তবিয়তে গাড়ি বাড়ি আছে, সব নিয়ে করছে। যখন আমি ভাই তাকে ফোন করলাম যে তুমি ভাই এতগুলো কোয়ার্টার দখল করে আছো, পয়সা কোথায় যাচ্ছে? বলছে না আমি তো পয়সা ইয়েতে দিই, আমি যেখানে যা তুলি সেখান থেকে পয়সা আমি পুজো কমিটিতে দিই। আচ্ছা, বাহ, দখলের কোয়ার্টার ইয়েতে দখলদারির পয়সা, তোলাবাজির পয়সা পুজো হচ্ছে। 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহর ব্যানার্জি, তাকে যখন ফোন করলাম, জহর বলছে যে না আমি তো এটা জানি না, হ্যাঁ কে করেছে, আপনি জিজ্ঞাসা করুন। তো জিজ্ঞাসা করার পরে যখন ছেলেটি বললো যে হ্যাঁ আমি এই কথা স্বীকার করেছি ওনার কাছে, যে এরকম আমি যেটা তুলেছি সেটা পুজোতে দেওয়া হয়। পরের দিনই সব জায়গায়, পরের দিনই জহরদা তাকে ওই যে পদে ছিলেন দলের, সেই পদ থেকে বহিষ্কার করে দিলেন। এবার বলি ডিপিএলএ তো এখন কোয়ার্টার গুলো মানে যেগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেছে সেগুলো সব ভাঙতে শুরু করে দিয়েছে। 4 দিন আগে উমাদার মতন একটা লোককে মানে বেধড়ক মার মেরে থানাতে বসিয়ে রাখা হয়েছিল। আমরা একটা যুগ মানে দিলীপ দত্তর সময় আর উমাদার সময় আমরা দেখেছিলাম, তার মানে ট্রেড ইউনিয়নের সম্পাদক ছিল সে আইনটিসির, সে এখন এই জমি মানে এই যে
তার তার হচ্ছেন উনি অভিযুক্ত এইরকম খবর পেয়েছি। এখন যেটা ডিপিএল এর ক্ষেত্রে যেটা জানা গেছে, আমি ডিপিএল এর পিআরওর সঙ্গে কথা বলেছিলাম, স্বাগতা মিত্র, ওনারা আস্তে আস্তে সব বাড়িগুলো যেগুলো একদম নষ্ট হয়ে গেছে সেগুলো সব মেশিন দিয়ে ভেঙে দিচ্ছে। এবার দখলদার হাঁটাতে ওরা কি করছে, একটা লিস্ট তৈরি করেছে যে কত কোয়ার্টার দখল হয়ে যাচ্ছে, সেই লিস্টে ডাব্লিউবি এসিডিসিএল কে দিয়ে দিয়েছে। এসিডিসিএল ওই লিস্ট ধরে ধরে ইলেকট্রিক লাইনগুলো কেটে দিচ্ছে। হ্যাঁ, তারপরেও এখনো কিছু লোকজন জলটা কাটতে পারছে না, কিন্তু জলটা দিতে হবে বলে জলটা কাটতে পারছে না। তো এখনো কিছু লোকজন রয়ে গেছে, এখনো লোকজন, এবং তারাও সেই ওখানেও সেই একইভাবে পয়সা দিয়ে। এই সামনে চলে আসুন এমএমসি, এমএমসির কেয়ারটেকার এখন এডিডিএ, এডিডিএ কেয়ারটেকার দেখারও লোক নেই, প্রচুর কোয়ার্টার দখল হয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা জায়গায় দেখা যাচ্ছে যে দখলের পিছনে শাসক দল এখন বর্তমান যারা আছে তারা, আগে যারা ছিল তাদের সময়। এবং এমএমসি তে আমি যেটা খবর পেলাম যে মানে এখন এডিডি এর সঙ্গে একটা ঠান্ডা লড়াই চলছে ওইখানকার প্রাক্তন কাউন্সিলরের সঙ্গে। কারণ হচ্ছে যে এই যে উচ্ছেদের যে অশ্বমেঘের যে ঘোড়াটা মানে কবি দত্তের, তার লাগামটা কিন্তু বোধহয় দেবু ওইখানে ধরে খুঁটাতে বেঁধে দিয়েছে। দেবুর বক্তব্য হচ্ছে যে এমএমসির সঙ্গে অন্যান্য টাউনশিপের তুলনা করা যাবে না, তার কারণ হচ্ছে এমএমসিকে লোকেরা আগেই মানে ডিপ্রাইভ আর কি, তারা তাদের চাকরি হারা লোক, তারা খুব কষ্টে জীবন যন্ত্রণা করছে, তাদেরকে রিহ্যাব না করে কিন্তু তাদেরকে উচ্ছেদ করা যাবে না। এটা শুনেছি, এটা আমার কানে এসেছে। এতে কবিতা কিন্তু ভড়কেও আছে, আমি বুঝতে উনি বলেছেন যে সরকারি জমি যারা দখল করে আছে তাদেরকে মানে উচ্ছেদ করতেই হবে। এটা আমার নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত নয়, এটা মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত। সরকারি জমি দখল করা তাহলে এটা সেম সাইড গেম হয়ে যাচ্ছে না? তাহলে পলিটিক্যাল এটা তোমার মানে এটা কি মানে মানে নিজেদের মধ্যে এটা না? দেখুন, যারা যে জায়গাটা নিয়ে দেবুসাই বলেছেন সেটা হচ্ছে বিটু বাজার, তো এডিডিএ বলেছে যে আমরা ভাঙবই। তো লাস্টে যখন ওরা এডিডিএ চেয়ারম্যানের সঙ্গে কথাও বললো, কথা বলার পরে ওরা যখন বুঝে গেছে যে এডিডিএ ভাঙবেই, ওরা কিন্তু নিজেরাই খুলে নিয়েছে। হ্যাঁ, এখন নিজেরাই খুলে নিয়েছে। এবং দেখুন, এক একটা ওখানকার বাসিন্দাদেরও একটু ক্ষোভ রয়েছে কিছু লোকের, সেটা হচ্ছে যে একটা লোক পয়সা দিয়ে থাকছে, কোয়ার্টারে বাস করছে, আরেকজন এসে বিনা পয়সায় এসে লাইট জল সব ব্যবহার করছে, কিছু দিচ্ছে না। আবার বিটু বাজারে কিছু কিছু দোকানদার আছে সত্যি নিডি আছে, কিছু ভালো ভালো লোক আছে, সব আছে, সব মিলিয়ে মিশে আছে। কয়েকজন দোকান করার নাম করে দোকানের পিছনে রীতিমতো ফ্যামিলি নিয়ে চলে এসছে, একের পর এক জায়গা দখল করে সব ফ্যামিলি নিয়ে বসে। এটা তো সঠিক না। আপনি দোকান করতে এসছেন, দোকান করুন না, কেন করুন? মানে আপনি মানে যারা যারা ভ্যালিড দোকান মানে যারা জায়গা কিনে, যারা ট্রেড লাইসেন্স করে, যারা এটার জন্য ট্যাক্স দিয়ে যারা দোকানদারি করছে, তাদের সংসারটা কি করে চলবে? এটাই হচ্ছে এটা অনলাইনের বাজারে আজকে এমনিতেই বাজারের থেকে খদ্দার গায়েব, বাড়িতে বসে মোবাইলে লোকে বাজার করছে, তারপরে এত রকম ট্যাক্সেশন, এত রকম পারমিশন, এত রকম তারপরে মানে একটা জায়গায় ব্যবসা করতে গেলে তার এত ইনভেস্টমেন্ট, তারপরে আপনি জমি জল কি নাম হচ্ছে জায়গা আপনি কম্পিটিশনে কি করে পারবে? যারা যারা মানে স্থায়ী স্টল নিয়েছে তাদেরকে প্রত্যেক মাসে একটা ইলেকট্রিকের পয়সা দিতে হয়, জল, তারপরে হচ্ছে আপনার কোয়ার্টার দোকানের রেন্ট দিতে হচ্ছে, তারপরে তার নিজস্ব ইনভেস্টমেন্ট আছে। এই দখলের যারা সরকারি জমি দখল করে দোকান করেছে তাদের জন্য সত্যিই যারা ব্যবসা করছে তারা তো আজকে মানে হতাশায় ভুগছে যে আমরা এত টাকা ইনভেস্ট করে সরকারকে পয়সা দিয়ে ব্যবসা করছি, অথচ আমরা মানে আমাদের কাছে কাস্টমার আসছে না, কাস্টমার সব ওইখানে ওদের ফুটপাতে ওদের থেকে কম দামে বিক্রি করছে। আর একটা কথা মানে খুব সিরিয়াস কথার উপরে আলোচনা করতে চাইছিলাম। দুর্গাপুর শহরে সেদিনকে এডিডি এর চেয়ারম্যানের সঙ্গে আমি একটা এক্সক্লুসিভ ইন্টারভিউ করছিলাম, তখন জানতে পারলাম, অফ দ্য রেকর্ডও তো কিছু কথা হয়, সেখানে আমি জানতে পারলাম যে প্রায় 750-র উপরে দুর্গাপুরে খাটাল আছে। হ্যাঁ, কম বেশি আছে। তুমি আমাকে বলো, একটা কর্পোরেশন এরিয়াতে একটা দুর্গাপুর মতন শহরের মধ্যে 350-র উপরে বস্তি আর 700-র উপরে খাটাল, তাহলে
পুরো প্রশাসনরা কি করছিল, এটা এখানকার অ্যাডমিনিস্ট্রেশন কি করছে, এটা অনেকদিন আগে এই যে এখন যে আইওয়াসটা হচ্ছে এটা কি সত্যি সত্যি সফল হবে? এই যে গ্রাউন্ড সাংবাদিক হিসাবে আমি তোমার একটা মূল্যায়ন জানতে চাইছি। একদমই না। আমরা অনেকদিন আগেই প্রস্তাব দিয়েছিলাম যে যে কোনো বড় শহরে একটা স্ট্রিট ফুডের জন্য আলাদা জায়গা আছে। আজকে যারা জুহু চৌপাটি আছে, হ্যাঁ আজকে এই স্ট্রিট ফুডের একটা জায়গা তৈরি হয়ে গেছে আমাদের দুর্গাপুরে হোস্টেল এভিনিউ। হোস্টেল এভিনিউতে প্রচুর খাবারের দোকান হয়ে গেছে, কিন্তু কোনোটা স্থায়ী না, স্থায়ী নয়, প্লাস অনেকটা কোনটা হাইজেনিক এইটা নিয়ে প্রশ্ন আছে। সেটা কোনো পারমিশন না, হাইজেনিক সেটা আমি পরে আসছি। এরা কি করছে, সকালবেলা ওই বিকেল বেলায় আসছে, ঠেলা লাগাচ্ছে, কি কেউ গাড়ি নিয়ে আসছে, ব্যবসা করছে, রাত্রেবেলায় নিজের মতো করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে বেরিয়ে চলে যাচ্ছে। কোনো রকম দখলের ব্যাপারে দখলদারি করে ওই শুধু ওই সময়টা করছে, কোনো স্থায়ী কোনো আস্তানা তৈরি করছে না। ঠিক আছে, তাও একটা পজিটিভ। হ্যাঁ, আমরা বলেছিলাম যে এই যে হকাররা উচ্ছেদ, এদের পুনর্বাসন দাবি জানাচ্ছে। কোথাও একটা দুর্গাপুরে তো অনেক ফাঁকা জায়গা আছে, সিটি সেন্টার আশপাশে চতুরঙ্গর মাঠটা আছে, আমাদের গান্ধী মোড়ে মেলা ময়দানটা আছে, এইসব জায়গায়। সিটি সেন্টারে চতুরঙ্গের মাঠের আশেপাশে জায়গার জমির দাম কত তুমি জানো? প্রচুর দাম। হ্যাঁ, কেন কেন না তাদেরকে একটা মানে স্ট্রিট ফুডের জন্য জায়গা করুক, সেটা বরঞ্চ এডিডিএ তৈরি করে বাড়াতে দিক। হ্যাঁ, সেটাই বলছি, তৈরি করে তাদের বিনা পয়সায় কেন? বিনা পয়সা হবে না, বিনা যেখানে খাটালটাকে কি করে সমর্থন করা যায়? বিনা পয়সা হবে না, স্ট্রিট ফুডের জন্য আলাদা একটা কর্নার করা হোক, সেখানে ভাই দাম এত, তোমাকে মাসে এই দিতে হবে, গভর্নমেন্টকে তোমাকে এই রেভিনিউ দিতে হবে, ট্রেড লাইসেন্স নিয়ে তোমাকে সঠিকভাবে ব্যবসা করতে হবে। এটা তো নেতারাই নিয়ে নিচ্ছে। এটা তো যারা হকিং করছে বা যারা স্ট্রিট ফুডের কারবার করছে তারা তো পাচ্ছে না। মুখটা যদি এত বড় হয়, আজকে তুমি আমাকে বলো না যে এই যে জংশনের আগে যে দোকানগুলো তৈরি করা হয়েছে, কটা দোকান খুলেছে? একটা চায়ের দোকান শুধু খোলা থাকে। আমি যখন হসপিটাল থেকে আসি, হেলথ ওয়ার্ল্ড থেকে, রাত্রেবেলা দেখি 12টা, 12:30, 1টা পর্যন্ত খোলা থাকে, বাকি দোকানগুলো বন্ধ, এখনো চালু হয়নি। কারা নিয়েছে অনেকেই, যেটা পুরসভা থেকে জানতে পেরেছি, অনেকেই নিয়েছে, এখনো সবাই টাকা পয়সা জমা করেনি। একটা নির্দিষ্ট সময় আছে, উদ্যোগ নিয়ে কেন করা হচ্ছে না? এইটা এতদিন পড়েছিল, এবার হয়ে গেছে, এগুলো সব অকশন হয়ে গেছে। জংশনের ওখানে সব প্রতিটা দোকান অকশন হয়ে গেছে। এদেরকে একটা টাকা জমা করেছে এরা, বাকি যে রেস্ট অ্যামাউন্ট সেটা জমা করার একটা নির্দিষ্ট টাইম আছে, ওই টাইমের মধ্যে টাকা জমা করে দিলে পরে এরা সব আস্তে আস্তে খুলবে। এগুলো ওইটা কি সত্যি সত্যি হকাররা পেয়েছে না? মানে কিছু লোক ওইটাকে ভাড়াতে খাটাবে বলে নিয়ে রেখে দিয়েছে। এটা তো এখন দুর্গাপুরে একটা ট্র্যাডিশন হয়ে গেছে যে সত্যিকারের হকাররা মানে বঞ্চিত, কিছু লোককে পাইয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, এটা এখানেও হয়েছে। না, তাহলে এটা এখানেও হয়েছে। ওভারঅল তোমার কাছে আমি যেটা জানতে চাইছি যে এই যে মানে অ্যাকচুয়ালি আমি জানি না এখানে আমার বলাটা ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে না, কেউ কেউ আমাদের উপরে রেগে যাচ্ছে, মানে আমরা যখন এই প্রোগ্রামগুলো করছি রেগে যাচ্ছে। রেগে যাওয়ার কারণটা আমি বুঝতে পারছি না। এখনও ধরে নাও যে প্রায় 1.5 থেকে 2 বছর এক্সট্রা হয়ে গেল এই বোর্ড কর্পোরেশনের, ঠিক আছে? মানে মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি বলছেন এরা সব অপদার্থ, একজন ছেড়ে কাকে বলছেন আমরা জানি না, কিন্তু বলছেন এই বোর্ড কিন্তু মানে অপদার্থদের বোর্ড আর কি, সেটা সরাসরি মুখ্যমন্ত্রী বলছেন, আমরা কেউ ক্লেম করছি না। তারপরেও এরা আছে, আমি জানি না কবে ভোট হবে। এইভাবে এইটা তুমি কি কর্পোরেশন নিয়ে তুমি কি, মানে তুমি যেহেতু কর্পোরেশনে তোমার যাতায়াতটা বেশি, কর্পোরেশন আন্দার কি খবর क्या है কি ভোট টোট হবে কি না, সেটা এখনই বলা যাবে না যে এই মুহূর্তেই ভোট হয়ে যাবে বা এই বোর্ডটা কতদিন চলবে, এগুলো এখনই এই মুহূর্তে মানে সেটার দিকে আসছি না, সেটা বলার বিষয়ও নয় এখন। সেটা আমি জানিও না। তাহলে মানুষ পরিষেবাটা কি করে? পরিষেবার দিক থেকে বলুন, একটা 43টা কাউন্সিলর যখন ছিল, তারা যে পরিষেবাটা দিতেন 5 জনে সেটা হয় না, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু এটা ঠিক না যে দুর্গাপুর কর্পোরেশন কাজ করেনি, কাজও হয়েছে, প্রচুর রাস্তাঘাট আলো সবই রয়েছে, কিন্তু কোথাও না একটু ফাঁক রয়ে গেছে। সেই ফাঁক দিয়ে সমস্ত সব বেরিয়ে যাচ্ছে। কর্পোরেশনের লোক সংখ্যা, কর্মী সংখ্যা প্রচুর কম, নজরদারির অভাব আছে। আজকে এই দুর্গাপুর শহরে প্রত্যেকটা বাড়ি থেকে
মানে আমি বলছি যে প্ল্যানিং এর অভাব কিরকম দেখুন, আমি বলেছি আজকে দুর্গাপুর শহরে প্রতিটা বাড়ি থেকে গার্বেজ কালেকশন করছে পুরসভা। আপনার সুবিধা হচ্ছে আপনার বাড়ির সামনে ময়লা জমছে না, কিছু না, যে সেই গার্বেজগুলো নিয়ে যাচ্ছে গাড়িতে করে, তার জন্য 100-র মতো গাড়ি কেনা হয়েছে। আরো অন্যান্য শহর পরিষ্কার করার জন্য আরো অনেক ধরনের গাড়ি কেনা হয়েছে। এগুলো মেনটেনেন্সের কোনো ব্যবস্থা নেই। ঠিক। তো এই যে পরিকল্পনাটা যে আমি এতগুলো গাড়ি যখন আমার লাগবে, আমাকে তো আগে একটা মেনটেনেন্সের ব্যবস্থা করতে হবে, একটা আলাদা সেকশন তৈরি করতে হবে, সেটা নেই। এবার সেটা নেই, তার জন্য কি অসুবিধাটা সেটাও শুনে নিন। এই যে যাকে আপনি বললেন যে এই পার্কিংটা পেয়েছিল, সেই পার্কিং ডিবিসি মোড়ে পাশে একটি গ্যারেজ আছে, সেই গ্যারেজে পুরসভার গাড়ি পাঠানো হয়েছিল রিপেয়ারের জন্য। অবৈধ জায়গাতে রিপেয়ারের জন্য পাঠাচ্ছে, বৈধ অবৈধ আমি ওইটা যাচ্ছি না, পাঠানো হয়েছে। এবার গাড়িটা যে ওখানে গেছে রিপেয়ার করতে পুরসভার ইয়েতে, এটা তারা জেনে করেছে কি না জেনে করেছে জানি না, গাড়িটা পড়ে আছে, ড্রাইভার এসে রেগুলার দেখাচ্ছে যে গাড়িটা চলছে। আর যে ভেহিকলস ডিপার্টমেন্টের আধিকারিক আছেন উনিও তেলের স্লিপ ইস্যু করে যাচ্ছেন। তারপরে দেখা যাচ্ছে যে কয়েক হাজার টাকার তেল এইভাবে গায়েব হয়ে গেছে। আমি তো কই বলছি যে কাজ হচ্ছে, এই যে আপনি দেখছেন যে গাড়িটা ইয়েতে গাড়ি এসে আমার বাড়ির সামনে হর্ন দিচ্ছে, আপনি গার্বেজ ফেলে দিচ্ছেন, নিয়ে চলে যাচ্ছে, পরিষেবা দিচ্ছে। কিন্তু তার পিছনে এই যে বললাম না একটু ফাঁক রয়ে গেছে, এই যে ফাঁকগুলো, এগুলো যখন প্রকাশ্যে আসছে না তখন লোকে ছিছি করছে যে এইভাবে লুট হচ্ছে কর্পোরেশনে। তাহলে এর মানে এটা কি যারা নেতৃস্থানে আছে এদের আরো বুঝতে পারছে না, আরো পরিকল্পনা করে এগোনো উচিত। লোক নেই, লোকের তো অভাব আছে, দুর্গাপুর পুরসভায় লোকের অভাব আছে। না, আমি দুর্গাপুর পুরসভার লোকের কথা বলছি না, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নেই। মানে এই ধরো একটা জিনিস তুমি এটাকে এইভাবে দেখো যে আজকে এটা তো তুমি মানবে যে কোথাও না কোথাও একটা ফাঁক আছে। আমরা কোনো পলিটিক্যাল এজেন্ডা হিসাবে বলছি না, কোথাও না কোথাও একটা ফাঁক আছে। 2 বছর ঊর্ধ্বে হয়ে গেছে, আজ না তো কাল গিয়ে তোমাকে ইলেকশনটা লড়তে হবে। এখন লোকসভা ভিত্তিকে যে যেটা বলছেন, আপনি যেদিকে যাচ্ছেন আমি বলে দিই, আমি 35টা ওয়ার্ডে হেরে আছে। আমি বলি আপনি যেদিকে ইঙ্গিত করছেন, হ্যাঁ কিছুটা হলো তো বুঝতে পারছি। সেটা হচ্ছে যে আপনি বলতে চাইছেন যে তাহলে কি হবে, এই কি লোক নেই ভোট করানোর জন্য নেতৃস্থানে। এবার কি সমস্যাটা কোথায় হয়েছে জানেন তো, দুর্গাপুরে গত আপনি খেয়াল করে দেখবেন যে গত কয়েক বছরে সেই খেলার মাঠ হোক বা সাংস্কৃতিক মঞ্চ হোক, সেখানে না আগে কি হতো, রাজনৈতিক নেতারা সামনের সারিতে থাকতো, তারা এখন পিছনের সারিতে চলে গেছে, তাদেরকে পিছনের সারিতে সরিয়ে দিয়ে কিছু ব্যবসাদার সামনের সারিতে চলে এসেছে। তাহলে এবার ব্যবসাদারও শহরের ব্যবসাদার নয়, মানে শহরে আছে, কেউ বাইরের ব্যবসাদারও এসে জুটেছে। এবার এখন প্রশ্নটা হচ্ছে যে তাহলে দুর্গাপুর পরিচালনাটা করবে কারা, ব্যবসায়ীরা না রাজনৈতিক নেতারা? এটা এখন এইটার উপরে কিন্তু একদিন পুরোটা লাইভ করা যেত। এইটা এখন তুমি ভাবো, তুমি কল্পনা করো আজকে কয়েকদিন আগে আনন্দগোপাল মুখার্জি, লাবণ্য ঘটকের শহর, তারপরে তাদের উত্তরসূরি হিসাবে এই শহরে অপূর্ব মুখার্জি, জওহর ব্যানার্জি, প্রভাত চ্যাটার্জি, এরা রাজনৈতিক ব্যক্তিত্ব। এদের একটা যথেষ্ট অবদান আছে। তোমার বৈচারিক বিরোধ থাকতে পারো, কিন্তু তুমি অপূর্ব মুখার্জি এটা স্বীকার করতে পারো না। আজকে দুর্গাপুর কর্পোরেশনের যে মানে সাজানো এই যে একটা কর্পোরেট ধাঁচ, এটা তো অপুদাই করে গেছেন। অপুদা করে গেছে। তার আগে রথিনদাই আজকে এই যে সৃজনী তারাই করেছে, তারাই করেছে। এগুলো সব তো রথিনদাই, ভজন চক্রবর্তী, ওনাদের তো একটা তো অবদান রয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে যারা বর্তমানে আছেন তাদের জানি না কেন তারা এরকম, মানে দুর্গাপুরে জন্ম, দুর্গাপুরে বেড়ে ওঠা, তাদের দুর্গাপুরের রাজনৈতিক শিক্ষা কাজকর্ম, তারা ক্রমাগত পিছনের সারিতে আসছে। দেখো না, তুমি প্রভাত চ্যাটার্জিকে দেখো, অপূর্ব মুখার্জিকে দেখো, বিশ্বনাথ পারিয়ালকে দেখো, উত্তম দাকে দেখো, একটা কোঅপারেটিভে বসিয়ে দেওয়া হয়েছে। মানে যারা রাজনৈতিক যাদেরকে আমরা মানে সামনের সারিতে দেখতে অভ্যস্ত, তারা ক্রমশ পিছনের সারিতে চলে যাচ্ছে। আজকে গত কয়েকদিন আগে লাইভ করতে হবে, গত কয়েকদিন আগে, এই 3-4 দিন আগেই দুর্গাপুর কর্পোরেশন ভেঙে যাবে, বোর্ড ভেঙে যাবে, নতুন বোর্ড আসছে, 9 জনের একটা নাম। সেই জায়গায় দেখা যাচ্ছে একটা ফেসবুকে বা বিভিন্ন মিডিয়া, হোয়াটসঅ্যাপে ঘুরছে 9 জনের নাম।
বিভিন্ন নাম, সেখানে দেখা যাচ্ছে দুর্গাপুরের একজন ব্যবসায়ীর নাম, একজন ডাক্তারের নাম, আরে কোনো পলিটিক্যাল লিডারের নাম সেভাবে উঠে আসছে না। আমরা তো শুনছি একজন সাংবাদিকও নাকি মেয়র হতে পারে, এরকম সেটা জানি না, সেটা আমার জানা নেই। দেওয়ালিয়াটা কোন লেভেলে পৌঁছেছে রাজনৈতিক আগে? হ্যাঁ, 3 বার বামেরা পুরো ভোট চালিয়েছে। কে হবে মেয়র, কে ডেপুটি মেয়র, সব পলিটিক্যাল লোক, সবাই পলিটিক্যাল লোক। অপুদার বাইরে চিন্তা করতে পারতাম না যে অপুদা মেয়র হবেন, অপুদা আপনার বিধায়ক, জেলা সভাপতি, এর এখন মেলা খেলা সব এরাই করছে। আর এটা বলতে গেলেই বলবে এটা মানে বিজেপির লোক। না না, মানে বিজেপির লোক না, যেটা আপনি সমস্যা, এটা তো বাস্তবটা তো বলতে হবে। শহরটা তো আমাদেরও শহর, আমাদেরও তো এখানে নাভিটা পোতা আছে, উই আর দ্য সন অফ দ্য সয়েল। এবার আমাদের এই কথাটা এই যে অন্তর্নাটটা হলেই বলছে যে আইদার এরা ষড়যন্ত্র করছে, এরা বিরোধী। ষড়যন্ত্রের কিছু নেই। দেখো কোন পলিটিক্যাল লোক আজকে দেখো এক এক করে যেভাবে পলিটিক্যাল লোকগুলো অন্তরালে চলে যাচ্ছে, এবং মানে এইটা সত্যি সত্যি একটা আলোচনার বিষয়। আজকে অস্বীকার করার কোনো জায়গা নেই। দুর্গাপুরে তৃণমূল, আমি তৃণমূলের কথা বলছি, তৃণমূলের 3টে স্তম্ভ ছিল দুর্গাপুরে, অপুদা, প্রভাত চ্যাটার্জি আর এদিকে বিশ্বনাথ পারিয়াল। একদম। তো এদের 3জনকে বাদ দিয়ে তো মানে দুর্গাপুরে কোনো কিছু হতো না। সে একটা মানে পাড়ার ফুটবল টুর্নামেন্ট হোক, বা একটা বড় মানে খেলার হোক মাঠ হোক, বা একটা সাংস্কৃতিক অনুষ্ঠান, তো এরা সামনের সারিতে থাকতো। আজকে এরা ক্রমশ ব্যাকফুটে চলে গেছে। ব্যাকফুটে মানে হাত মেলাতে পারছে না শ্রীলঙ্কার ক্রিকেটারদের সঙ্গে, মানে এমন অবস্থা হয়ে যাচ্ছে। মানে আমি তো ওই ফুটেজ দেখে আমার এত খারাপ লেগেছিল, আমরা তো প্রতিবাদে লিখেও ছিলাম। আমার এই যে তুমি যে কথাটা তুললে না, মানে এইটা একটা কিন্তু দুর্গাপুর শহরের উপরে কিন্তু একটা আলোচ্য বিষয়, যে রাজনৈতিক নেতাদের হাত থেকে কি নাম হচ্ছে হাইজ্যাক হয়ে যাচ্ছে দুর্গাপুর শহর। এটা আমার ব্যক্তিগত মত, যে ব্যবসায়ীরা আসুক, হ্যাঁ অবশ্যই অবশ্যই ওয়েলকাম। কবি দত্তর মতন ব্যবসায়ীরা এসে আমরা তো স্বাগত জানিয়েছি, কারণ হচ্ছে উনি চেম্বার অফ কমার্স করে এসেছেন, উনি ব্যবসাটা বোঝেন। কিন্তু আমার কথা হচ্ছে যে মানে আজকে ওনার কাছে তো এটা চ্যালেঞ্জ, উনি যে জিনিসগুলো আজকে বলছেন দখলের বিরুদ্ধে, শুরুটা তো করতে হবে একটা জায়গা থেকে। ধাক্কাটা তো দিয়েছেন এবং কবিদার মতন লোক মানে এটা করছে, মানে পেশেন্স রেখে এটা কবিদাই নন পলিটিক্যাল লোক বলে পারছে। ভালো লোক হলে, ভালো ব্যবসায়ী আসুক, তারা কোনো ভালো দায়িত্ব নিক বা উপদেষ্টা পদে থাকুন, হ্যাঁ ঠিক আছে, ওয়েলকাম। কিন্তু সবাই মিলে চলে আসবো, এসে সবাই মঞ্চে উঠে দাঁড়িয়ে যাবো, আর যারা দুর্গাপুরের মুখ, রথীন রায়, ভজন চক্রবর্তী, অপুদা, বিশ্বনাথ পারিয়াল, প্রভাত চ্যাটার্জি, জওহর ব্যানার্জি, এরা পিছনের সাইডে চলে যাবে। সব থেকে আরো একটা ক্রাইসিসের হচ্ছে যে মানে এই শহরে ধরো অপুদা বা এরা তো একটা আনন্দবাবু, লাবণ্যবাবুর পরে একটা প্রজন্ম, প্রত্যেকটা সময় নিজের প্রজন্মকে তৈরি করে। নেক্সট যে প্রজন্ম ছিল, যে প্রজন্ম মানে তোমার এদের পরে টেক ওভার করতে পারতো, সেই রকম একটা কাউন্সিলর এক ঝাঁক, মানে আমি তো এখানে দেখেছি উত্তমদা যখন, আজকে তো তৃণমূল 5-7 বছরে অনেক এমন লোক চলে এসছে যাদেরকে চেনা যায় না, কিন্তু একটা সময় কেউ ঝান্ডা ধরার লোক ছিল না। এই পাশে আমাদের অফিস হয়েছিল, উত্তম মুখার্জি এখানে কিভাবে সংগঠনটা করে কর্পোরেশন ইলেকশন এর আগের আমি নিজে জানি, যে আমি নিজেও খবর করেছিলাম, আমরা দেখেছিলাম এইখানে অরূপ বিশ্বাসরা সবাই আসতো। আমার বক্তব্য হচ্ছে যে নেক্সট জেনারেশন যারা ছিল, মানে এই যে দেবু সাঁইদের মতন লোকেরা, তারপরে হচ্ছে রমাপ্রসাদ হালদারদের লোকটা, এই যে অঙ্কিতাদের মতন, এই যে সেকেন্ড প্রজন্মের লোকেরা, এরা কিন্তু হারিয়ে গেল, মানে হারিয়ে যাচ্ছে। মানে কি, এদেরকে দাবিয়ে দেওয়া হলো। কারণ হচ্ছে তুমি আমাকে একটা কথা বলো, যে উত্তম মুখার্জি পর্যন্ত ঠিক আছে, রাজনৈতিক একটা উত্তম মুখার্জির রিহ্যাবটা প্রদীপবাবু করে দিলেন একটা সম্মানজনক জায়গাতে, কোঅপারেটিভে একটা ধরুন ও লড়াই করলো, প্রথম সেটিং হয়ে গেল। তারপরের যে এরা কাউন্সিলর হিসাবে উঠে এসেছিল, আজকে 2 বছরে এদের তো লোকে ভুলে যাচ্ছে, এদের তো লোকে মনে রাখতে পারছে না। এবার এই যে বিবাদটা তৈরি হচ্ছে, সর্বমান্য দুর্গাপুরের নেতাকে
নরেন চক্রবর্তী তো মানে ধরো একটা লিমিটেশন আছে এবং শারীরিক দিক থেকেও এখন অসুস্থ, এবং পাণ্ডবেশ্বর একটা বড় সেন্সিটিভ জায়গা রাজনৈতিকভাবে একটা, এবং গোটা জেলার দায়িত্ব। সেই জায়গাতে দুর্গাপুরের মতন জায়গাতে যদি পুরনো প্রজন্মকে শেষ করে দেওয়া হয় আর নতুনদেরকে যদি বাড়তে না দেওয়া হয়, তাহলে এইখানে ব্যাটনটা কে ধরবে? তুমি কি দেখছো? তুমি আজ মানে সাংবাদিক হিসাবে ফিল্ডে তুমি কাজ করো, এই মুহূর্তে দুর্গাপুরে ব্যাটন ধরার মতো মানে তাহলে তো ব্যবসায়ীরা আসবেই, তাদের দৌরাত্ম্য বাড়বে। কোনো পলিটিক্যাল লিডার নেই, সেরকম ভাবে কোনো পলিটিক্যাল লিডার নেই। একদম এটা মানে শুনতে খারাপ লাগলো, এটা একদম বলছি যে এই মুহূর্তে মানে দুর্গাপুরে ব্যাটন ধরার মতো কোনো পলিটিক্যাল লিডার নেই। এবং মন্ত্রী আছেন, ওনার লিমিটেশন আছে, শুক্রবার শনিবার রবিবার করলে তো মন্ত্রী তো উনি তো দুর্গাপুরের মন্ত্রী শুধু না, উনি রাজ্যের মন্ত্রী। রাজ্যের বিভিন্ন জেলাতে যেতে হয়, কলকাতায় নবান্নতে বসতে হয়, কৃষি নিয়ে উপদেষ্টাও আছেন উনি, তো বিভিন্ন জায়গায় তাকে ঘুরতে হয়, শুধু তো দুর্গাপুরে সময় দিতে হবে না। এখানে সেকেন্ড জেনারেশনের নেতৃত্ব এই মুহূর্তে আমার দেখা সেরকম কেউ নেই। আমার দেখা, আমি তো ফিল্ডে ঘুরছি, কাজ করছি, সেরকম নেতৃত্ব নেই যে অপুদার মতো লোক বা বিশ্বনাথ পারিয়াল, এরা যেভাবে মানে সংগঠনটা তৈরি করেছে বা যেভাবে কাজটা করে এসছে, পুরসভার কাজগুলো করে এসছে, সেইভাবে করবে এইরকম লোক এখনো পর্যন্ত নজরে নেই। তাহলে তুমি মনে করছো যে এই জন্য সিপিএম থেকে ইম্পোর্ট করতে হচ্ছে? আগামী দিনে দেখতে থাকুন, আরো আসবে, ইম্পোর্ট হবে। আজকে নেই বলেই তো ইম্পোর্ট করতে হলো। তাহলে তুমি আমাকে একটা কথা বলো, এত বড় রাজনৈতিক, না হলে আপনি বলুন যে আজকে যদি 15 বছর শাসনের থেকে আজকে যদি থাকতো, না আজকে যদি থাকতো, তাহলে আজকে কবি দত্তর মতো লোককে ব্যবসা ছেড়ে এখানে আসতে হতো না। এবং কোনটা ফাটে বলছে যে আমি কিন্তু 48 ঘন্টার মধ্যে ছেড়ে দেবো যদি আমাকে কাজ করতে না দেওয়া। না কাজ করছেন উনি, আমার হারাবার কিছু নেই, উনি যথেষ্ট ভালো কাজটা করছেন। এবং যতদূর আমাদের মানে খবর, আমরা যেটা খবর করতে গিয়ে জানতে পেরেছি যে রীতিমতো যে কাজটা বলছেন যে এটা করতে হবে, করতে হবে বলে কাল করব, হ্যাঁ পরশু করব, আজ করব, এখনই করতে হবে। এই যে একটা কাজের গতিটা এসছে, কিন্তু এসছে এবং সেটা ওর হিসাবে বোঝা যাচ্ছে। নাহলে আজকে ধরুন উচ্ছেদ, এই যে রাতারাতি মানে সিদ্ধান্ত যে মুখ্যমন্ত্রী বলে দিলেন আর তারপরেই সঙ্গে সঙ্গে ইমপ্লিমেন্ট করে দেওয়া, এটা তো করেছেন উনি। আজকে সিটি সেন্টারের যে জঞ্জালের মতো সেই রাস্তা দিয়ে হাঁটা যেত না, সেই জায়গাটা তো পরিষ্কার হয়েছে, আরো হবে। উনি ওনার সঙ্গে আমার যেটা কথা হয়েছে, আমাকে বলেছেন যেটা যে বাবু মাত্র আমি 25 দিন না 26 দিন হলো আমি, একদিনে তো রাতারাতি সবকিছু চেঞ্জ হবে না, আমি ধাপে ধাপে করব। এবং চেঞ্জের শুরুয়াতটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই ডিবিসি মোড় থেকে মানে কি নাম হচ্ছে গান্ধী মোড় পর্যন্ত যে ডবল লেনটা হচ্ছে, এবং আমি এখানে প্রশ্ন করেছিলাম যে দাদা তাহলে তো তোমার হোটেলের পার্কিংটাও যাবে, তো বললো ভাঙতে গেলে যাবে, উন্নয়নের জন্য যদি করতে হয় তাহলে করতে হবে। এবং তুমি কল্পনা করো যে ওই ডবল লেন যদি হয়, দু সাইডে যদি কয়েক্স তৈরি করে যদি লোকগুলোকে বসা আড্ডার ব্যবস্থা হয়, লাইটিং হয়, তাহলে তো শহরটা গান্ধী মোড় থেকে যে ডিবিসি, এই পুরো জায়গাটা পরিবর্তন হয়ে যাবে, সৌন্দর্য একদম অন্যরকম হয়ে যাবে যে ডবল লেন যখনই হয়ে যাবে। এটা অলরেডি কাজ শুরু হয়ে গেছে এদিকটা, এবারে এরপরে আস্তে আস্তে এদিকে হবে। তো এই যে কাজগুলো করতে গেলে এগুলোর জন্য উচ্ছেদ, রাস্তার ধারে আমি একটা মানে যেখান থেকে সেখান থেকে এসে বসে যাব, আমি কোথায় যাব, তোমাকে তো কোথায় যাব আপনি জিজ্ঞেস করে এসেছিলেন যে আপনি কোথায় যাবেন, যে আপনাকে যে কৈফিয়ত দিতে হবে, আপনি তো জিজ্ঞাসা করে বসেননি? কবি দত্ত বা এডিডিএর যে চেয়ারম্যান আগে ছিলেন তাপস দাদা, যে দাদা আমরা এখানে বসছি, হ্যাঁ আমাকে বসতে দিন, জিজ্ঞাসা করে তো বসেন, তাহলে এখন কেন বলছেন? আমার শহরের বাসিন্দা হিসেবে আমার নাগরিক পরিষেবা আমি যখন দাবি করছি, তাহলে আমাকে এই জায়গাগুলো যখন উচ্ছেদ করতে হবে, নাহলে এটা হবে না, তো আমাকে সেটা সমর্থন করতে হবে 100 বার। আমি মানে বিশু আর বোধহয় অনেকটা আমরা শেষ দিকে চলে এসেছি, তবে এটাকে যদি আমি শেষ করব তার আগে, যেহেতু তুমি ফিল্ডে কাজ করো, তোমার কাছেই লাস্ট আমি মানে জানতে চাইছি, এবং ওই তোমার নোটের উপরেই শেষ করব, এই উচ্ছেদের ভবিষ্যৎ কি? মানে এইটা কি কোথাও গিয়ে আবার আইওয়াসে পরিণত হবে, না আলটিমেটলি শহরের মানুষ মানে এইটা
সত্যি সত্যি মানে একটা হাঁটা চলা রাস্তা, যারা বৈধভাবে ব্যবসা করছে তারা ব্যবসা, আর এর স্থায়ীকরণ, মানে এই যে আজকে হাঁটানো হচ্ছে তার জন্য এদের কাছে কি ব্যবস্থা? স্থায়ীকরণের জন্য এক সময় বাম আমলেই ফুলঝোর, বিধাননগরে এরকম স্টল করে দেওয়া হয়েছে, এখনো শুরু হয়েছে, এখন করা হচ্ছে। বিধাননগর হসপিটালের সামনে রোডটায় প্রচুর স্টল করা হচ্ছে। আপনি সিটি সেন্টার ফেজ 2 যেটা পলাশডিয়া গেলে দেখতে পাবেন, ওখানেও স্টল করা শুরু হয়েছে, প্রচুর দোকান করে দেওয়া হচ্ছে। তো হকাররা যারা নিতে ইচ্ছুক তারা ওখানে গিয়ে পয়সা দিয়ে ভাই স্টল নেবে। আজকে আপনি যখন একটা রেসিডেন্সিয়াল প্লট কিনবেন, সিটি সেন্টারের বুকে থাকবেন, কয়েক লক্ষ টাকা দাম, তাহলে আপনি একটা মানে দোকান কি করে বিনা পয়সা দেওয়া যায়? এটা তো দেওয়া যেতে পারে না। সেখানে আপনাকে পয়সা দিয়ে কিনতে হবে, কিনে দোকান করুন, রাস্তার ধারে হবে না। আমার তোমার কাছে শেষ প্রশ্ন, যদি ধরো এইটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেল, উচ্ছেদ হয়ে গেল, স্টল হয়ে গেল, এবং যারা শিফট করার তারা শিফট করে গেল, যারা পারলো না তারা শহরের বাইরে বা অন্য বৈকল্পিক ব্যবস্থা করলো, কিন্তু যে ফোঁড়েগুলো, যে বিচলিয়াগুলো, যে দালালগুলো, যারা এটাকে ব্যবসায় পরিণত করে এতদিন মাল কামিয়েছে, তাদের বিরুদ্ধে প্রশাসনিকভাবে এবং রাজনৈতিকভাবে এবং দলগতভাবে কি ব্যবস্থা করা যেতে পারে? আমি জানি তাপস বন্দ্যোপাধ্যায় এরকমই এক ফোরের বিরুদ্ধে এফআইআর করেছিলেন, তাকে দুর্গাপুর কোর্টে এসে বেল নিতে হয়েছিল। তো আমি আশা করি কবি দত্ত ওই পথে হাঁটবেন। ওদেরকে প্রথমে আইডেন্টিফাই করো, যে ভাই তুমি ওয়ার্নিং করো যে এরকম করবে না, মানে শহরটাকে ঠিক রাখতে হবে। যদি না শোনে তারপর প্রশাসনিক বাহিনী ব্যবস্থা নিতে হবে, উচিত। সেই মোরালিটিটা, সেই সাহসটা, সেই নৈতিক সাহসটা রাজনৈতিক নেতৃত্বের মধ্যে, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে কি আছে আমি জানি না, তবে কবি দত্তর মধ্যে আছে, উনি হয়তো দেখাতে পারবেন। তাপসদাও দেখিয়েছেন, উনিও হয়তো দেখাবেন। চলুন, এটার একটা আশার আলো। সঞ্জয়কে আমি ধন্যবাদ দিচ্ছি যে এই যেহেতু ও ফিল্ডে কাজ করে, মানে সাধারণ প্রত্যন্ত মানুষের কাছে গিয়ে আসল খবরটা ও তাদের সঙ্গে তার ইন্টারেকশন আছে, তাই জন্য আমি ভাবলাম যে এটা নিয়ে আরেকবার আলোচনা করা যাক। আমরা সবাই আশাবাদী যে শহরটা সুন্দর হোক, যারা ব্যবসা বৈধভাবে করছে তাদেরও রুজি রোজগার ভালো করে চলুক, এবং যারা এই যে দখল করে যারা ভেবেছিলেন যে আমরা দিনের পর দিন এইভাবে চালিয়ে নেব, তাদেরকেও বৈকল্পিক ব্যবস্থা ভাবতে হবে, এবং সেটা করলেই মনে হয় এই শহরে অনেক কিছু পাল্টে যাবে। এবং যারা করছে তাদেরকে আমরা সাধুবাদ জানাচ্ছি, এবং কোনো রকম উচ্ছেদকে কোনো রকমভাবে সমর্থন করা যাবে না। এইটাকে মানে যত সম্ভব এটাকে যত তাড়াতাড়ি হোক শহরকে জঞ্জাল মুক্ত করতে হবে। এই বলে আজকে অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। ভালো থাকবেন, পাশের লোককে ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার। এই হলো ডেডলাইন কমিউনিকেশনস প্রাইভেট লিমিটেড। আপনারা দেখছেন এক্সপ্রেস নিউজ, খবর নেয়, খবর দেয়।